প্রিয় শিক্ষার্থী, বাংলা ব্যাকরণ বিধি চ্যানেলে তোমাদেরকে আরেকবার স্বাগত। আজকে ক্লাস 10-এর তোমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষা শেষ হয়ে গেছে। তো আশা করি রেজাল্ট সবারই মোটামুটি ভালোই হয়েছে, এবং যারা বরাবরের জন্য ভালো করো তারা তো করেইছো। আজকে টেস্ট পরীক্ষা, যে টেস্ট হয় তোমাদের ক্লাস 10-এর, অর্থাৎ সেকেন্ড সামেটিভ পরীক্ষা, তো সেই 40 নম্বরের যে পরীক্ষা, সেখানে সিলেবাসটা কি থাকে না, গল্পের মধ্যে থাকে বহুরূপী, অভিষেক, আর নাটক একটা আছে সিরাজউদ্দৌলা, কবিতা প্রলয়োল্লাস, আর পথের দাবি। এই 5টা বিষয় নিয়েই গল্প, কবিতা আর নাটক, এই 5টা বিষয় তোমাদের পরীক্ষা হবে। তো প্রস্তুতি তোমাদেরকে এখন থেকেই নিতে হবে। আজকের যে ক্লাসটা আমি করব, আজকে প্রথমেই যেটা আছে বহুরূপী। এই বহুরূপী গল্পটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। গল্পের সারাংশ তোমরা যদি মোটামুটি ভালো রকমভাবেই ক্লাসটা দেখতে থাকো, বা পুরোটা যদি ক্লাসটা কমপ্লিট করো, তাহলে আশা করি যে এসএকিউ টাইপের বা মাল্টিপল যে কোয়েশ্চেনগুলো থাকে সেইগুলো তোমরা অবশ্যই পারবে, এবং 3 নম্বরের যে কোয়েশ্চেনগুলো থাকে সেইগুলোও তোমরা করতে পারবে, যদি গল্পটা সারাংশ এবং গল্পটার মধ্যে যদি পুরোপুরি তোমরা সেই গল্পের যে জিসটা গ্রহণ করতে পারো, তাহলে কিন্তু তোমরা নিজে থেকে কিছু প্রশ্ন অবশ্যই লিখতে পারবে। তো যারা সেই লাস্ট বেঞ্চে বসার স্টুডেন্টদের কথা বলছি, তোমরাও কিন্তু ভালো রেজাল্ট একটা করতে পারবে, শুধু নিজের একটু পরিশ্রমের দরকার। এই পরিশ্রমের ফলেই কিন্তু তোমরা তোমাদের যে আগামী দিনে যে মাধ্যমিক পরীক্ষা হবে, সেই মাধ্যমিক পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে পারবে। এই বহুরূপী গল্পটা সম্পর্কে বলি। বহুরূপী গল্পটা লিখেছেন সুবোধ ঘোষ, প্রখ্যাত সাহিত্যিক এবং ভাষাবিদ সুবোধ ঘোষ। তো এই গল্পটা তোমরা অনেকে বলে থাকবে যে কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। একদম কথাটা কিন্তু খুব বাস্তবসম্মত ভুল। কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, আমাদের এটা একটা হ্যাবিট হয়ে গেছে যে যে কোনো জিনিস হয়তো কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়। কাব্যগ্রন্থ মানে হচ্ছে যেখানে কবিতার গ্রন্থ, সেই গ্রন্থগুলোকে বলা হচ্ছে কাব্যগ্রন্থ, বুঝতে পেরেছ? আর এই যে গল্পটা নেওয়া হয়েছে, এর হচ্ছে উৎস গ্রন্থ হবে, অর্থাৎ মূল যে গল্পের যে উৎস, সেই উৎস গ্রন্থটা নাম কি? উৎস গ্রন্থটার নাম হলো গল্প সমগ্র। এই গল্প সমগ্র থেকেই বহুরূপী গল্পটা নেওয়া হয়েছে। এই বহুরূপী এখানে কারা বা কে, বহুরূপী কথার অর্থ কি, প্রথমে এইগুলো জানতে হবে। বহুরূপী কথার অর্থ হলো এখানেতে যে এটা সমাস করলে কি হয়, বহু রূপ ধারণ করেন যিনি, তাকেই বলা হয় বহুরূপী। এই বহু রূপ ধারণ করেন অর্থাৎ কোনো ব্যক্তি ভিন্ন ভিন্ন সময়ে নিজের পোশাক পরিচ্ছদ একটু কমেডি টাইপের, বা একটু মেয়েলি টাইপের, বা একটু জোকার টাইপের, এইভাবে নিজেদের পোশাক পরিবর্তন করে বা সেজে গুজে রাস্তায় বেরিয়ে যে ইনকাম মানে রোজগার করে, সেই বহুরূপ সেজে, তাদেরকেই বলা হচ্ছে বহুরূপী। অর্থাৎ নিজেদের ভোল পাল্টে কিছু রোজগার করাকেই এখানে বহুরূপী বলা হয়েছে। তো এই গল্পের মধ্যে একজন বহুরূপী আছেন, তার নাম হচ্ছে হরিদা। যিনি গল্পটা পাঠ করছেন বা বলছেন তিনি হচ্ছেন কথন। তো আমরা সরাসরি গল্পেরতেই চলে যাই। দেখো প্রথমে কি আছে, দেখো হরিদার কাছে আমরাই গল্প করে বললাম, শুনেছেন হরিদা কি কাণ্ড হয়েছে? তখন এই যে আমরা বলতে হরিদা তার মানে খুব বড়, বয়সে একটু বড়, এবং হরিদা বয়সে বড় হলেও এই হরিদার ঘরেতে এই দুজন ব্যক্তি আড্ডা মারতে আসে, এবং তারা হরিদার থেকে বয়সে ছোট, মানে প্রথম লাইনেই এটা বোঝা যাচ্ছে। তখন হরিদা কি করছে না, উনানের মুখে ফুঁ দিয়ে আর অনেক ধোঁয়া উড়িয়ে নিয়ে হরিদা এইবার আমাদের কথার জবাব দিলেন না, কিচ্ছুই শুনিনি। তাহলে হরিদা কী করলো, তখন উনান জ্বালাচ্ছে। উনান আমাদের গ্রামগঞ্জের বাড়িতে এখনও দেখা যায়, যারা শহরে আছো তাদের ক্ষেত্রে খুব কম। উনান মানে হচ্ছে যেটাকে বলা হচ্ছে গ্যাস ওভেন, আমরা এখন ব্যবহার করি, সেইটাই একটা মাটির উনান হয়। আবার
কোনো কোনো ধাতব উনানও হয়। তো সেইখানেতে ওই কাঠের জ্বালানি দিয়ে জাল দিতে হয়, জ্বালানি হিসেবে ব্যবহার করতে হয়। তো সেই নিভে গেলে পারে, মানে উনানটা নিভে গেলে পারে একটা বড় চং আছে, সেই চং দিয়ে ওই ফুঁক মারতে হয় উনানেতে। ফুঁক দিলে পারে কি হয়, আগুনটা আবার জ্বলে ওঠে। আর যখন কথাটা জিজ্ঞাসা করছে যে শুনেছেন হরিদা, তখন কিন্তু সে উনানে ফুঁক মারছিল। সে ফুঁক ফুঁক দিয়ে তারপরে এসে বলছে কই না শুনিনি তো। তো জগদীশবাবু যে কি কাণ্ড করেছেন শোনেননি হরিদা? হরিদা: না রে ভাই, বড় মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনবো? তাহলে জগদীশবাবুকে না বড় একজন ব্যক্তি বা জমিদার লেভেলের ব্যক্তি, এখানে বোঝা যাচ্ছে যে বড় মানুষের খবর আমি কি করে শুনবো, আমাকে বলবেই বা কে? ঠিক ঠিক আছে। তো 7 দিন হলো এক সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে ছিলেন। খুব উঁচু দরের সন্ন্যাসী। তাহলে কদিন, এখানে যে শর্ট কোশ্চেনগুলো আমি এর মধ্যে থেকেই তোমাদেরকে বলে বলে চলে যাচ্ছি। তাহলে এই যে সন্ন্যাসী যিনি এসেছিলেন জগদীশবাবুর বাড়িতে কদিন ছিলেন? 7 দিন। তিনি কীরকম সন্ন্যাসী ছিলেন না উঁচু দরের সন্ন্যাসী ছিলেন। হিমালয়ের গুহাতে থাকেন, সারা বছরে শুধু একটি হরিতকি খান। তাহলে যে সন্ন্যাসী ছিলেন, এসেছিলেন, তিনি কোথায় থাকতেন না হিমালয়ের গুহায়। কি খেতেন সারা বছরে? একটা হরিতকি। এছাড়া আর কিছুই খান না। সন্ন্যাসীর বয়সও 1000 বছরের বেশি বলে অনেকেই মনে করেন। সন্ন্যাসীর বয়স কত না 1000 বছরেরও বেশি। হরিদা: সন্ন্যাসী কি এখনো আছেন? হরিদাদের কৌতূহল হচ্ছে। তাহলে এইরকম ধরনের সন্ন্যাসী কৌতূহল হচ্ছে, জিজ্ঞাসা করছে ওই জন্য, সন্ন্যাসী কি এখনো আছেন? না, চলে গিয়েছেন। আক্ষেপ করেন হরিদা: থাকলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম। পায়ের ধুলো মিনস এখানে যে পা থেকে ধুলো নেওয়া সেটা নয়। পায়ের ধুলো মানে হচ্ছে অত বড় একজন সন্ন্যাসী, তো তার যে ব্যক্তিত্ব, সেরকম একটা মহাপুরুষের যদি সান্নিধ্যে এসে তাকে একটা যদি প্রণাম করতে পারে, তাহলে তার জীবন ধন্য হয়ে যাবে, এরকম অনেকে মনে করেন। আমরাও অনেক সময় মনে করি যে গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করাটা, সেটাকেই বলা হচ্ছে পায়ের ধুলো নেওয়া। তা পেতেন না হরিদা, সে ভয়ানক দুর্লভ জিনিস। দুর্লভ জিনিস কোনটা না সেই পায়ের ধুলো বা প্রণাম করাটা। দুর্লভ মানে হচ্ছে যেটা অমূল্য। শুধু ওই একা জগদীশবাবু ছাড়া আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী। হরিদা তখন জিজ্ঞাসা করছে কেন? জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন। এখানে লাইনটা বোঝো, জগদীশবাবু একজোড়া, তাহলে জগদীশবাবু খুব সম্ভ্রান্ত একজন ব্যক্তি, অর্থাৎ বড়লোক ব্যক্তি যেটাকে বলা হয়। তো তিনি খড়ম মানে হচ্ছে আগেকার দিনে সাধু সন্ন্যাসীরা পরতেন কাঠের একটা জুতো, সহজ ভাষা যেটাকে বলা হয় কাঠের একটা জুতো। তার কিন্তু ফিতে থাকতো না, শুধু ওই যে বৃদ্ধাঙ্গুল যেখানে আছে ওই দুটো আঙুলের ফাঁকে একটা শুধু উঁচু আংটা উঠে থাকতো। সেই আংটাটার উপরে একটা গোল মতো মানে আকৃতির একটা বল লাগানো থাকতো, সেইটাকেই বলা হচ্ছে বোল। সেই জায়গাটা সোনা দিয়ে বাঁধিয়ে দিয়েছিলেন, বাঁধিয়ে দিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে রেখেছিলেন। তাহলে কি জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন। তখন বাধ্য হয়ে সন্ন্যাসী পা এগিয়ে দিলেন, নতুন খড়ম পড়লেন, আর সেই ফাঁকে জগদীশবাবু পায়ের ধুলো নিয়েছিলেন। তাহলে জগদীশবাবু কেমন করে তাহলে তার পায়ের ধুলো নিয়েছিলেন না ওই কাঠের খড়মটা বাড়িয়ে দিয়ে তাতে সোনার বোল লাগানো আছে, তো সেখানে দিয়ে তো সেই সুযোগে পায়ের ধুলো নিয়েছিলেন। হরিদা: বাহ, এ তো বেশ মজার ব্যাপার। হ্যাঁ, তাছাড়া সন্ন্যাসীকে বিদায় দেবার সময় জগদীশবাবু 100 টাকার একটা নোট জোর করে সন্ন্যাসীর ঝোলার ভেতরে ফেলে দিলেন। সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন। সন্ন্যাসী কেন হাসলেন? যে আমার তো টাকা পয়সা কিছুই লাগবে না, আমরা তো সন্ন্যাসী মানুষ। জোর করে যদিও বা দিলেন, তিনি সেই টাকার যে মায়া তার নেই, সেই মায়াটাকে মনে করে ভাবছে এইসব তো আমার কিছুই লাগে না। ঠিক আছে, সেই ভেবেই তিনি হয়তো হাসলেন এবং চলে গেলেন। এই গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা, অনেকক্ষণ চুপ করে রইলেন। আমি কিন্তু বইটা তোমাদের সামনে দেখাইনি, বইটা নিয়েই আমি পড়ছি আর কি। ঠিক আছে, অনেকক্ষণ চুপ করে রইলেন। তারপর আমরা কি বলছি বা না বলছি সেদিকে হরিদার যেন কান নেই।
মানে হরিদাস এই সন্ন্যাসীর কথাই তখন ভাবতে লেগে গেল। তারপরে আমরা যে কি বলছি না বলছি, মানে যে দুজন ব্যক্তি আছেন আরও সন্ন্যাসী ওই হরিদার সঙ্গে আড্ডা মারতে আসেন, হরিদার একা থাকেন যেহেতু, তো তারপরে যে কি বলছে না বলছে তার আর কোনো কান নেই বা শোনেন না। হরিদার উনানের আগুন তখন বেশ গনগন হয়ে জ্বলছে। গনগনে আগুন মানে হচ্ছে খুব বেশি আগুন। আমাদের চায়ের জন্য এক হাঁড়ি ফুটন্ত জল নামিয়ে দিয়েই হরিদা তার ভাতের হাঁড়িটাকে উনানে চড়ান। তাহলে ওখানে ওরা যেহেতু গেছেন, তাহলে সেখানে চা একটু হয়েছিল, সেই চায়ের হাঁড়িটা নামিয়ে দিয়ে ভাতের হাঁড়িটা উনানে চাপিয়ে দিল। শহরের সবচেয়ে সরু এই গলিটার ভেতরে এই ছোট্ট ঘরটাই হরিদার জীবনের ঘর। হরিদার জীবনের ঘর, আর আমাদের চারজনের সকাল সন্ধ্যার আড্ডার ঘর। তাহলে হরিদা সেই গলির ভেতরে ছোট্ট একটা ঘর, হরিদা তো একাই থাকেন, সেইটাই তার জীবনের ঘর। আর বাকি যে চারজন, আমি দুজনের কথা বলেছিলাম, বাকি যে চারজন আড্ডা মারতে আসেন তাদের হচ্ছে ওইটা আড্ডা মারার ঘর। চা, চিনি আর দুধ আমরাই নিয়ে আসি, হরিদা শুধু তার উনানের আগুনের আঁচে জল ফুটিয়ে দেয়। হরিদার অবস্থা খুব একটা ভালো নয়, ওই বহুরূপী সেজে যতটুকু যা ইনকাম করেন সেইভাবেই তিনি তার সংসার বা তিনি তার খাওয়া পড়া চালিয়ে নেন। সেই জন্য যারা আড্ডা মারতে আসেন তারা ওই চা, চিনি, এইসব দুধ টুধ এটা সব নিজেরাই কিনে নিয়ে আসে। বোঝাই যাচ্ছে দেখে। খুবই গরিব মানুষ হরিদা, কিন্তু কাজ করতে হরিদার প্রাণের মধ্যেই যেন একটা বাধা আছে। মানে কাজ করতে হরিদার প্রাণের মধ্যেই যেন একটা বাধা আছে। কাজ মানে হচ্ছে, হরিদা তো বহুরূপী সেজে রাস্তায় রাস্তায় ঘুরে কেউ কিছু দিল সেইটা নিয়েই খুশি থাকেন। তো তিনি এর বাইরে যিনি কাজ করবেন, যে কাজ করে কিছু ইনকাম করবেন, সেইটা তার মধ্যে নেই, যে আমি কাজ করে কিছু ইনকাম করব। কেন নেই সেটা পরবর্তীকালে পড়লেই বোঝা যাবে। ইচ্ছে করলে কোনো অফিসের কাজ কিংবা কোনো দোকানের বিক্রিওয়ালার কাজ পেয়ে যেতে পারেন হরিদা, কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দই নয়। কেন নয়? তাহলে কোন ধরনের কাজ জীবনে পছন্দ নয়? কোনো অফিসের কাজ বা কোনো মুদি দোকানের সেলসের কাজ, এই ধরনের কাজ কিন্তু হরিদার পছন্দ একদম নয়। একেবারে ঘড়ির কাঁটার সামনে সময় বেঁধে দিয়ে আর নিয়ম করে নিয়ে রোজই একটা চাকরির কাজ করে যাওয়া হরিদার পক্ষে সম্ভব নয়। মানে কাজ করাটা মানে কারো আন্ডারে কাজ করা মানে সেটাকে পরাধীনতা ভাবে। একদম ঘড়ির কাঁটা তোমাকে 8টায় অফিসে ঢুকতে হবে, 4টেয় ছুটি হবে। এই জীবনটা কিন্তু হরিদার পছন্দ নয়, যে নিয়মের মধ্যে তাকে বেঁধে রাখাটা। সেই জন্যই তার কাজ পছন্দ নয়। বোঝা গেল? তাহলে হরিদার কাজ কেন পছন্দ না, তাহলে বুঝতে পারছো। তো হরিদার উনানের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না। মানে কোনো দিন ইনকাম হলে পারে, রোজগার হলে চাল ডাল কিনে নিয়ে এসে খায় ফুটিয়ে, আর যেদিন থাকে না সেদিন শুধুই জল ফোটে। এই জন্য বলেছে এই কথাটা। এই একঘেয়ে অভাবটাকে সহ্য করতে হরিদার আপত্তি নেই, কিন্তু কাজ করবে না। কিন্তু একঘেয়ে কাজ করতে ভয়ানক আপত্তি। খুব চমৎকার একটা কথা না? মানে এইটা এখনকার দিনে হলে পারে কীরকম লাগতো, যে ঘরে বসে বসে খাচ্ছিস, হ্যাঁ, কোনো কাজকর্ম ধান্দা নেই, কিন্তু কিন্তু তার অন্তরের যে কথা, তার অন্তরের যে ইচ্ছেগুলো, সেইগুলো কেউ বোঝবার চেষ্টা করবে না। কারণ বড় হয়ে গেছে, যখন ছেলে বা মেয়ে বড় হয়ে যায়, বসে বসে খেলে পারে, বিনা রোজগারে যদি খায়, তাকে কথা শুনতেই হয়। আর হরিদা এই সবের থেকে একটু আলাদা। হরিদা কোনো বাধা ধরা কাজ করতে চায় না, এবং তার ওই অভাবটা সহ্য করার ক্ষমতা আছে, কিন্তু কাজ করার যে বাধা ধরা নিয়ম গণ্ডি, সেইটা সহ্য করার ক্ষমতা নেই, সেটাতে আপত্তি আছে। হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে। নাটকীয় বৈচিত্র্যটা কি? আর সেটাই যে হরিদার জীবনের পেশা। হরিদা মাঝে মাঝে বহুরূপী সেজে যেটুকু রোজগার করেন তাতেই তার ভাতের হাঁড়ির দাবি মিটিয়ে দিতে চেষ্টা করেন। তাহলে বললাম, হরিদা বহুরূপী সেজে যতটুকু ইনকাম করেন তার ভাতের হাঁড়ির চাহিদাটুকু সে হতেই মিটিয়ে দেয়। মাঝে মাঝে সত্যি উপোস করেন হরিদা। দেখো, এইভাবে তো সত্যিই চলতে পারে না, কারণ বহুরূপী সেজে কত আর ইনকাম হয়। তারপরে অসুখ বিসুখ আছে, শরীর খারাপের ব্যাপারগুলো আছে,
তো এইভাবে তো অ্যাকচুয়ালি জীবন চলে না। তবু এই বহুরূপী গল্পটার মধ্যে একটা শিক্ষণীয় ব্যাপার আছে। তারপর একদিন হঠাৎ আবার এক সকালে কিংবা সন্ধ্যায় বিচিত্র ছদ্মবেশে অপরূপ হয়ে পথে বের হয়ে পড়েন। কেউ চিনতে পারে না। যারা চিনতে পারে 1 আনা 2 আনা বকশিশ দেয়। যারা চিনতে পারে না তারা হয় কিছুই দেয় না, কিংবা বিরক্ত হয়ে 2-1 পয়সা দিয়েও দেয়। যে বহুরূপী সেজে বেরোলে পারেই যে তোমাকে পয়সা দিয়ে দেবে, এখনও কলকাতার রাস্তাঘাটে দেখা যায় যে মা কালী বা শিব এরকম সেজে দেখবে যে অনেকেই কিন্তু পয়সা ইনকাম করছে বা টাকা ইনকাম করছে, তাই তো দেখতে দেখতে পাওয়া যায়। কিন্তু মাঝে মধ্যে তোমরা এখন চ্যানেলে, বিভিন্ন চ্যানেলে দেখা যায়, ঠিক আছে, বা কলকাতায় যারা যায়, শহরের দিকে যায়, অনেকেই দেখবে এটা লক্ষ্য করতে পারে। তো অনেকে বকশিশ দেয়, আবার অনেকে বিরক্ত হয়ে 2-1 পয়সা দিয়েও দেয়। একদিন চকের বাস স্ট্যান্ডের কাছে ঠিক দুপুরবেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠল। একটা উন্মাদ পাগল, তার মুখ থেকে লালা ঝরে পড়ছে, চোখ দুটো কটকটে লাল, তার কোমরে একটা ছেঁড়া কম্বল জড়ানো, আর গলায় টিনের কৌটোর একটা মালা। তাহলে পাগলটার বর্ণনাটা দেখো। তাহলে যে পাগলটা বলেছে তার পাগলের বর্ণনাটা কীরকম, তার পোশাক আশাকের বর্ণনা কীরকম। না, সেই পাগলটা কোথায় দেখা গেছিলো না, চকের বাস স্ট্যান্ডের কাছে ঠিক দুপুরবেলাতে একটা আতঙ্কের হল্লা উঠছে। কেন আতঙ্ক না, ওই রকম ধরনের একজন পাগলকে দেখলে পারে সবার মনেই একটা ভয় জাগবে, একটা আতঙ্ক উঠবে, আতঙ্ক জাগবে। একটা উন্মাদ পাগল, তার মুখে থেকে কি হচ্ছে না, লালা ঝরছে, ঠিক আছে, চোখ দুটো কটকটে লাল, এখানে টকটকে লাল বললে ভালো হতো, কটকটে লাল মানে আরও বেশি লাল, তার কোমরে একটা ছেঁড়া কম্বল জড়ানো, গলায় টিনের কৌটোর একটা মালা, টিনের ছোটো ছোটো হয়তো কৌটো আছে, তার একটা মালা। তাহলে কীরকম চেহারাটা বুঝতে পারছো। পাগলটা একটা থান ইট হাতে তুলে নিয়ে বাসের ওপরে বসা যাত্রীর দিকে তেড়ে যাচ্ছে। তাহলে তাহলে ছবিটা তোমাদের মনের মধ্যে তোমরা কল্পনা করো, ওই রকম একজন ব্যক্তি বা উন্মাদ পাগল একটা থান ইট মানে গোটা হিট তুলে নিয়ে বাসে যারা বসে আছে তাদের দিকে এরকম তেড়ে যাচ্ছে, কিন্তু মারছে না, তেড়ে যাচ্ছে। এবার সেই ভয়েতে চেঁচিয়ে অনেকের মনে আতঙ্ক জাগছে, ভয় লাগছে, চেঁচিয়ে উঠছে যাত্রীরা, 2-1 পয়সা ফেলেও দিচ্ছে, যে যদি শান্ত হয়ে যায় ওই জন্য 2-1 পয়সা ফেলে দিচ্ছে। একটু পরেই বাসের ড্রাইভার কাশীনাথ ধমক দেয়, খুব হয়েছে হরি, এইবার সরবট, অন্যদিকে যাও। হ্যাঁ, ওটা কি একটা বহুরূপী? তখন যাত্রীদের মানে ঘুম ভাঙছে বা চেতনা জাগছে, যখন বাসের ড্রাইভার ওরকম করে বলছে খুব হয়েছে হরি, এবার সরে পড়ো, অন্যদিকে যাও। তখন বলছে হ্যাঁ, ওটা কি একটা বহুরূপী? বাসের যাত্রীরা কেউ হাসে, কেউ বা বেশ বিরক্ত হয়, মানে এতটা যারা বেশি ভয় পেয়ে গিয়েছিল তারা আবার বেশি বিরক্ত হয়ে যাবে, কেউ আবার বেশ বিস্মিত, অর্থাৎ কেউ অবাক হয়ে যাচ্ছে। বিস্মিত মানে হচ্ছে অবাক হয়ে যাওয়া। সত্যি খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা। তাহলে এই যে কথাটা, তার যে সাজার উপরে সে একটা কিন্তু প্রশংসা পেল, চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা। হরিদার জীবন এইরকম বহু রূপের খেলা দিয়েই এরকম চলে যাচ্ছে। এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা। সন্ধ্যার আলো সবেমাত্র জ্বলেছে, দোকানে দোকানে লোকজনের ব্যস্ততা আর মুখরতাও জমে উঠেছে। হঠাৎ পথের ওপর দিয়ে ঘুঙুরের মিষ্টি শব্দ ঝুমঝুম করে বেজে বেজে চলে যেতে থাকে। এক রূপসী বাইজি প্রায় নাচতে নাচতে চলে যাচ্ছে। শহরে যারা নতুন এসেছে তারা 2 চোখ বড় করে তাকিয়ে থাকে, কিন্তু দোকানদার হেসে ফেলে, হরির কাণ্ড। তাহলে চমৎকার একটা লাস্যময়ী নারী যাকে বলা হয়, মানে একটা চমৎকার একটা মেয়ে সেজে ওই পায়ে ঝুমঝুম করে ঝুমুর বেঁধে যাচ্ছে নাচতে নাচতে প্রায়, আর লোকে দেখে মানে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। আর যারা চিনতে পারলো দোকান, তারা বলছে হরির কাণ্ড, অর্থাৎ এটা হরি। হ্যাঁ, এটা একটা বহুরূপী নাকি? কারো কারো মুগ্ধ চোখের মোহভঙ্গ হয়, কারো কারো মুগ্ধ চোখের মোহভঙ্গ হয়। অনেকেই একটু একটা সুন্দরী মেয়ে গেলে পারে অনেকের মনের মধ্যে একটা আকর্ষণ জাগে, এটা স্বাভাবিক, ঠিক আছে, এটা সবার ক্ষেত্রেই হয়ে থাকে, হাসি বা লজ্জার কিছু নেই।
তো যারা ওই চোখে ওই দৃষ্টিতে যারা দেখছিল তাদের কিন্তু মোহভঙ্গ হলো, অর্থাৎ তাদের মনে একটু সেই যে আশা জেগেছিল সেইটা কিন্তু ভঙ্গ হলো। ঠিক আছে, আর যেন বেশ একটু হতাশার স্বরে প্রশ্ন করে ওঠে, মানে হতাশার স্বরে প্রশ্ন, ও এটা তো একটা ব্যক্তি বা লোক, এটা তো কোনো সুন্দরী মেয়ে নয় বা মহিলা নয়। সেই জন্য তারা একটু মানসিক দিক থেকে হতাশ হয়ে গেল। বাইজির ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি, মানে সেই দিন যে সেজেছিল বাইজির ছদ্মবেশটা, সেদিন কিন্তু খুব ভালো একটা রোজগার হয়েছিল। মোট 8 টাকা 10 আনা পেয়েছিল। আমরাও দেখেছিলাম একটা একটা দোকানের সামনে গিয়ে দাঁড়াচ্ছে সেই রূপসী বাইজি, মুচকি হেসে আর চোখ টিপে টিপে একটা ফুল সাজি এগিয়ে দিচ্ছে। দোকানদারও হেসে ফেলে আর একটা সিকি তুলে নিয়ে বাইজির হাতে ফুল সাজির উপর ফেলে দেয়। মানে একটা ফুলের সাজি আছে এরকম, হয়তো যাচ্ছে দোকানদারের কাছে, মুচকি হাসছে, আর দোকানদারও খুব খুশি হয়ে একটা দুটো করে সিকি দিয়ে দিচ্ছে। কোনোদিন বাউল, কোনোদিন কাপালিক, কখনো বোচকা কাঁধে বুড়ো কাবুলিওয়ালা, কখনো হ্যাট কোট প্যান্টুলুন পরা ফিরিঙ্গি কেরামিন সাহেব। একবার পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগানের ভিতরে দাঁড়িয়েছিলেন হরিদা। স্কুলের 4টে ছেলেকে ধরেছিলেন, ভয়ে কেঁদে ফেলেছিল ছেলেগুলো। মানে তাহলে কত রকমের সাজ তাহলে সেজেছিল হরিদা। কখনো বাউল, কখনো কাপালিক বা তান্ত্রিক যেটাকে বলা হয়, কখনো বোচকা কাঁধে বুড়ো কাবলিওয়ালা, আবার কখনো কোট প্যান্ট পরে প্যান্টুন পরে একদম সাহেব সেজে যায়, আবার কখনো পুলিশ সেজে বাগানে গিয়েছিলেন, সেখানে স্কুলের যে 4টে ছেলেকে ধরেছিলেন, লিচু পাড়তে গিয়েছিল, ভয়ে কেঁদে ফেলেছিল ছেলেগুলো, আর স্কুলের মাস্টার এসে সেই নকল পুলিশের কাছে ক্ষমা চেয়েছিলেন। তাহলে এতটাই বাস্তব তিনি তার চরিত্রটাকে ফুটিয়ে তুলতে পারতেন। বিভিন্ন ধরনের যে বাইজি বলো আর পুলিশ বলো সাহেব বলো, এতটাই সেই চরিত্রগুলো তার মধ্যে ফুটে উঠতো যে মানুষ কিন্তু চট করে তাকে ধরতে পারতো না। একমাত্র যারা চিনত তারাই একমাত্র কিন্তু হরিদাকে চিনতে পারত, যেটা হরিরই কাজ। কিন্তু যারা হরিদাকে চেনে না তারা কিন্তু একদম সত্যিকার ভেবেই কিন্তু সেইভাবেই চোখে তাকাবে। যেমন মাস্টারমশাই কী করেছিল না, তার স্কুলের 4টে ছেলে গিয়ে লিচু চুরি করেছে বা পেরেছে, সেটা পুলিশ সেজে গিয়ে হরিদা ধরেছে, সেই পুলিশের কাছে মাস্টারমশাই ক্ষমা চেয়েছে। ঠিক আছে, এবার মতো মাফ করে দিন ওদের, কিন্তু 8 আনা ঘুষ নিয়ে তারপর মাস্টারের অনুরোধ রক্ষা করেছিলেন। তাহলে মাস্টারের কাছ থেকে 8 আনা কিন্তু ঘুষ নিয়েছিলেন। এটা ঘুষ ঠিক বলা চলে না, এটা তার হচ্ছে একটা ওই যে সাজার পারিশ্রমিক। এখানে ঘুষ কেন বলা হচ্ছে, যেহেতু তিনি পুলিশ সেজেছিলেন। পরদিন অবশ্য স্কুলের মাস্টারমশাই জানতে বাকি থাকেনি কাকে তিনি 8 আনা ঘুষ দিয়েছেন, কিন্তু মাস্টারমশাই একটুও রাগ করেন, বরং একটু তারিফই করেন, কারণ মাস্টার মানুষ তো, তিনি বুঝেছেন যে তার চরিত্রটা সত্যিই ফুটিয়ে তুলেছেন তার মধ্যে, বরং তাকে তারিফ করেছিলেন, অর্থাৎ তার গুণগান করেছিলেন, বাহ খুব ভালো হয়েছে, বাহ সত্যি খুব চমৎকার পুলিশ সেজেছিল হরি। আজ এখনও কিন্তু আমরা ঠিক বুঝতে পারছি না হরিদা এত গম্ভীর হয়ে কী ভাবছে। সন্ন্যাসীর গল্পটা শুনে কি হরিদার মাথার মধ্যে কোনো নতুন মতলব ছটফট করে উঠছে? একদমই তাই। এই যে সন্ন্যাসীর গল্পটা যে গিয়ে বলেছে ওরা, তখনই তার মাথায় একটা নতুন ফন্দি আঁটছে, অর্থাৎ নতুন একটা কিছু পরিকল্পনা। নিশ্চয়ই ভাবছে যে সেও একদিন তাহলে এই সন্ন্যাসীর আইডিয়াটা খারাপ নয়, সন্ন্যাসী সেজে কাউকে না কাউকে তিনি সেটা বোকা বানাতে পারবেন। ঠিকই, আমাদের সন্দেহ মিথ্যে না। হরিদা বললেন, আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো, আমাদের দেখিয়ে আপনার লাভ কি হরিদা? আমাদের কাছ থেকে তো একটা সিগারেট চেয়ে বেশি কিছু তো পাবেন না। বলছে আমাদের দেখিয়ে লাভ কি, আমাদের থেকে তো একটা সিগারেটের বেশি আর এর থেকে বেশি আর কিছু পাবেন না। হরিদা, না ঠিক তোমাদের দেখবো না, আমি বলছি তোমরা সেখানে থেকো, তাহলে দেখতে পাবে। কোথায়? হরিদা, আজ সন্ধ্যায় জগদীশবাবুর বাড়িতে। সেই জগদীশবাবু যার কথা প্রথমে হচ্ছিল, যার বাড়িতে সন্ন্যাসী এসেছিল। হঠাৎ জগদীশবাবুর বাড়িতে খেলা দেখাবার জন্য আপনার এত উৎসাহ হয়ে উঠল কেন? হরিদা হাসেন, মোটা মতন কিছু আদায় করে নেব, বুঝতেই তো পারছো পুরো দিনটা রূপ ধরে ঘুরে বেরিয়েও 2-3 টাকার বেশি হয় না। বাইজি সেজে অবশ্যই কিছু বেশি পাওয়া গিয়েছিল, কিন্তু
ওতেই বা কী হবে? ঠিকই বলেছেন হরিদা। সপ্তাহে বড়জোর একটা দিন বহুরূপী সেজে পথে বের হন হরিদা, কিন্তু তাতে 7 দিনের পেট চালাবার মতো রোজগার হয় না। এক সপ্তাহে একদিন হয়তো বহুরূপী সেজে তিনি বেরোলেন, যে কিছু হয়তো একটা ইনকাম টিনকাম হবে, কিন্তু তাতে বাকি 7 দিনের যে মানে সংসার চলে যাওয়ার মতো ইনকাম কিন্তু হয় না। সেই জন্যই তার মাথায় প্ল্যানটা এলো বা পরিকল্পনাটা এলো যে জগদীশবাবু তো জমিদার বাড়ি, জমিদার মানুষ, তাহলে তার বাড়িতে যদি কিছু গিয়ে বেশি মোটা অঙ্কের একটা কিছু ঝাড়তে পারি, তাহলে বেশ আমার কয়েকটা দিন চলে যাবে। তো সেইটাই তিনি করতে চাইছেন। হরিদা বললেন, না, এবার আর কাঙালের মতো হাত পেতে বকশিস নেওয়া নয়, এবার মারিত গডার লুটিত ভাণ্ডার। মারিত গডার লুটিত ভাণ্ডার। তাহলে যদি মারে, তাহলে সেরকম বড় সড়োই কাউকে মারবে গন্ডারের মতো, আর না হলে আর যদি লুট করে, তাহলে একদম ভাণ্ডার লুট করে নেবে। সেখান থেকে আংশিক কিছু নয়, সেই ভাণ্ডারটা যেখানে থাকে টাকা পয়সা সম্পদ, সেই ভাণ্ডারটা লুট করবে। এটা একটা প্রবাদ প্রবচন। একেবারেই যা ঝেলে নেব তাতে আমার সারা বছর চলে যাবে। একবারেই যা ঝেলে নেব, অর্থাৎ একবারেই যা আদায় করে নেব। ঝেলে নেওয়ার কথা অর্থ হচ্ছে এখানে আদায় করে নেয়। একবারেই যা ঝেলে নেব তাতে তার সারা বছরে যেন সংসারটা চলে যায়। কিন্তু সে কি করে সম্ভব? জগদীশবাবু ধনী মানুষ বটেন, কিন্তু বেশ কৃপণ মানুষ। হরিদাকে একটা যোগী সন্ন্যাসী কিংবা বৈরাগী সাজতে দেখে কত আর খুশি হবেন জগদীশবাবু? আর খুশি হলেই বা কত আনা বকশিস দেবেন? 5 আনার বেশি তো নয়। হরিদা বলেন, তোমরা যদি দেখতে চাও তবে আজ ঠিক সন্ধ্যাতে জগদীশবাবুর বাড়িতে থেকো। আমরা বললাম, থাকবো। আমাদের স্পোর্টসের চাঁদা নেবার জন্য আজ ঠিক সন্ধ্যাতেই জগদীশবাবুর কাছে যাব। এবারে দেখ, বড় চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা। আমাদের শহরের গায়ে কতদিন তো চাঁদের আলো পড়েছে, কিন্তু কোনোদিন তো আজকের মতো এমন একটা স্নিগ্ধ শান্ত উজ্জ্বলতা কখনো চারিদিকে এমন সুন্দর হয়েও ফুটে ওঠেনি। আমাদের শহরে তো চাঁদের আলো অনেকদিন ফুটেছে, অর্থাৎ পূর্ণিমা কেটে যাওয়ার পর বেশ কতদিন চাঁদের আলো আছে, কিন্তু আজকের সন্ধ্যার যে স্নিগ্ধতা, যে শান্তি, এর আগে কোনোদিনও হয়নি। এরকম মানে বোঝাতে চাইছে। ফুরফুর করে বাতাস বইছে, জগদীশবাবুর বাড়ির বাগানের সব গাছের পাতাও ঝিরিঝিরি শব্দ করে কি যেন বলতে চাইছে। জগদীশবাবুর বাড়ির বারান্দাতে মস্ত বড় একটা আলো জ্বলছে। সেই আলোর কাছে একটা চেয়ারের উপর বসে আছেন জগদীশবাবু। সাদা মাথা, সাদা মাথা মানে হচ্ছে মাথায় সব পাকা চুল, সাদা মাথা, সাদা দাড়ি, সৌম্য শান্ত ও জ্ঞানী মানুষ জগদীশবাবু। সৌম্য শান্ত জ্ঞানী মানুষ। আমরা আমাদের কোর্সের চাঁদার খাতাটিকে জগদীশবাবুর হাতে তুলে দিয়ে দাঁড়িয়ে আছি। চমকে উঠলেন জগদীশবাবু। বারান্দায় সিঁড়ির দিকে তাকিয়ে জগদীশবাবু দুই বিস্মিত চোখ অপলক হয়ে গেল। বারান্দার সিঁড়ির দিকে তাকিয়ে, মানে খাতাটা যখন দেবে এরকম অবস্থাতে, মানে চাঁদা চাইতে যাওয়ার জন্য, স্পোর্টসের মানে খেলাধুলার চাঁদা চাইতে যাবে, ওই যে যারা ছিল হরিদাস সঙ্গে, তারা চাঁদা চাইতে যাবে, এরকম সিঁড়ির দিকে তাকিয়ে তার দুটো চোখ কিন্তু অপলক। অপলক মানে চোখের পাতা আর পড়ছে না, এরকম দৃষ্টিতে তাকিয়ে আছে। আমরাও চমকে উঠেছি বই কি, আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি। কারণ সত্যিই যে বিশ্বাস করতে পারছি না, সিঁড়ির কাছে এসে যে দাঁড়িয়েছে সে কি সত্যি হরিদা? মানে তারাও বিশ্বাস করতে পারছেন না, এমন এত সুন্দরভাবে সেজে গুজে এসেছেন সন্ন্যাসী বেশে। সেটা তাদের মনে সংশয় হচ্ছে যে সত্যি এটা কি হরিদা? ও চেহারা কি সত্যিই কোনো বহুরূপী হতে পারে? ও চেহারা কি সত্যিই কি কোনো বহুরূপী হতে পারে? জটাজুটধারী কোনো সন্ন্যাসী নয়, জটাজুটধারী কোনো সন্ন্যাসী নয়। হাতে কুমণ্ডলু নেই, চিমটে নেই, মৃগচর্মের আসনও সঙ্গে নেই, গৈরিক সাজও নেই। আদুর গা, তার ওপর একটি ধবধবে সাদা উত্তরীয়। আদুর গা মানে মানে গা মানে শরীরটা পুরো আলগা, তার উপরে একটা সাদা ধবধবে একটা উত্তরীয়। উত্তরীয় মানে হচ্ছে একটা ওড়নি যাকে বলা হয়।
পরনে ছোট্ট বহরের একটি সাদা থান, আর একটা সাদা থান পরে আছে। মাথায় ফুরফুর করে উঠছে শুকনো সাদা চুল, ধুলো মাখা পা, হাতে একটা ঝোলা, সে ঝোলার ভেতরে শুধু একটা বই, গীতা। গীতা বের করে কি যেন দেখলেন এই আগন্তুক। আগন্তুক মানে যে অতিথি। তারপর নিজের মনেই হাসলেন। আগন্তুক এই মানুষটি যেন এই জগতের সীমার ওপার থেকে হেঁটে হেঁটে চলে এসেছে। শীর্ণ শরীরটাকে প্রায় অশরীরই একটা চেহারা বলে মনে হয়। মানে তার রোগাপাটকা একটা শরীর, সেটাকে মনে হচ্ছে যেন কোনো ভূতের মতো লাগছে, অশরীরই মনে লাগছে। কি অদ্ভুত উদাত্ত শান্ত উজ্জ্বল একটা দৃষ্টি এই আগন্তুকের চোখ থেকে ঝরে পড়ছে। মানে সত্যিই একটা যেন তার মধ্যে সেই ভাবটা ফুটে উঠেছে, কত শান্ত অথচ উজ্জ্বল একটা দৃষ্টি। উঠে দাঁড়ালেন জগদীশবাবু। আসুন, ডাকছেন। আগন্তুক হাসেন। আপনি কি ভগবানের চেয়েও বড়? আগন্তুক হাসেন। আপনি কি ভগবানের চেয়েও বড়? জগদীশবাবু কিছু ভেবে বললেন, কেন? কেন আপনি কথা কেন বলছেন মহারাজ? আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি। কিন্তু আপনি বোধহয় 11 লক্ষ টাকার সম্পত্তির অহংকারে নিজেকে ভগবানের চেয়েও বড় বলে মনে করেন। জগদীশবাবুকে বলছেন, তাই ওইখানেই দাঁড়িয়ে আছেন, নেমে আসতে পারছেন না। মানে দূর থেকেই যেহেতু আসুন আসুন বলেছে, তখন তাকে বলছে, আপনি কি ভগবানের থেকেও বড়? কেন? না, আপনি ওখান থেকে নেমে আসতে পারছেন না, ওখান থেকেই আমাকে বলছেন আসুন। সেই মুহূর্তে সিঁড়ি ধরে নেমে যান জগদীশবাবু। আমার অপরাধ হয়েছে, আপনি রাগ করবেন না। মানে এসেই একদম পুরো ক্ষমাপ্রার্থী হয়ে গেছে যে আমার অপরাধ হয়েছে, আমার আগেই আসা এসে আপনার পায়ে লুটিয়ে পড়া দরকার ছিল, কিন্তু আমি সেটা করিনি, আমার ক্ষমা হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। আগন্তুক আবার হাসেন। আমি বিরাগী, রাগ নামে কোনো রিপু আমার নেই, অর্থাৎ রাগ নামের কোনো গুণ তার মধ্যে নেই, সে বিরাগী। ছিল একদিন, সেটা পূর্বজন্মের কথা। জগদীশবাবু বলুন, এখন আপনাকে কিভাবে সেবা করব? বিরাগী বলেন, ঠান্ডা জল চাই, আর কিচ্ছু চাই না। ঠান্ডা জল খেয়ে নিয়ে হাঁপ ছাড়েন বিরাগী। এদিকে ভবতোষ আমার কানের কাছে ফিসফিস করে, না না, হরিদা নয়, হতেই পারে না, অসম্ভব। হরিদার গলার স্বর একে এরকমই নয়, এরকমেরই নয়। তার মানে বিশ্বাসই হচ্ছে না, হরিদাস যে ভাষায় কথা বলছে, যে কণ্ঠস্বরে কথা বলছে, সেটা তাদের বিশ্বাস হচ্ছে না। বিরাগী বলেন, পরম সুখ কাকে বলে জানেন? সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া। ভবতোষের কানের কাছে মুখ এগিয়ে দিয়ে অনাদি বলে, শুনছো তো, এসব ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে? মানে এমন সুন্দর ভাষা, বিরাগীদের যে ভাষা, সেই ভাষা হরিদা প্রয়োগ করেছে। জগদীশবাবু ততক্ষণ সিঁড়ির উপরে বসে পড়েছেন। বোধহয় বিরাগীর পা স্পর্শ করার জন্য তার হাত দুটো ছটফট করতে শুরু করেছে। জগদীশবাবু বলেন, আমার এখানে কয়েকটা দিন থাকুন বিরাগীজি, আপনার কাছে এটা আমার প্রাণের অনুরোধ। 2 হাত জোর করে বিরাগীর মুখের দিকে তাকিয়ে থাকেন জগদীশবাবু। বিরাগী হাসেন। বাইরে খোলা আকাশ থাকতে আর ধরিত্রীর মাটিতে স্থান থাকতে আমি এক বিরাগী, আমি এক বিষয়ীর দালান বাড়ির ঘরে থাকবো কেন? বলতে পারেন বিরাগী জগদীশবাবু, তবে অন্তত একটু কিছু আজ্ঞা করুন, যদি আপনাকে কোনো বিরাগী, না না, আমি যার কাছে পড়ে আছি তিনি আপনার চেয়ে কিছু কম নয়, কাজেই আপনার কাছে আমার তো কিছু চাইবার দরকার হয় না। বঞ্চনা মানে হচ্ছে বঞ্চিত করা হয়, তোমাকে রূপ দিয়ে বঞ্চিত করা হয়েছে, তোমাকে ধন দিয়ে বঞ্চিত করা হয়েছে। কাদের থেকে? মানে সাধারণ মানুষের থেকে তোমাকে বঞ্চিত করে দেওয়া হয়েছে, তোমাকে ধন দিয়ে, অর্থাৎ দৌলত দিয়ে, সম্পদ দিয়ে। তোমাকে রূপ দিয়ে বঞ্চিত করা হয়েছে, যারা খারাপ দেখতে, যারা কুৎসিত দেখতে, তুমি যাতে রূপের অহংকার করতে পারো, সেই তাদের থেকে তোমাকে বঞ্চিত করা হয়েছে। ওই জন্য বলছে, এই ধন জন যৌবন এইগুলো কিচ্ছু নয়, এর কোনো মূল্য নেই, এগুলো শুধুমাত্র একটা বঞ্চনা। চেয়ে স্নিগ্ধ হয়ে এক জ্যোৎস্না যেন বিরাগীর চোখ থেকে ঝরে পড়ছে।
ভবতোষ ফিস ফিস করে, না না, ওই চোখ কি হরিদার চোখ হতে পারে? অসম্ভব। জগদীশবাবুর হাতে একটা থলি, থলির ভিতরে নোটের তাড়া অর্থাৎ টাকার যে গোছা। বিরাগীর পায়ের কাছে থলিটাকে রেখে দিয়ে ব্যাকুল স্বরে প্রার্থনা করলেন জগদীশবাবু, এই প্রণামী, এই সামান্য 101 টাকা গ্রহণ করে আমাকে শান্তি দান করুন বিরাগীজি। আপনার তীর্থ ভ্রমণের জন্য এই টাকা আমি দিলাম। বিরাগী হাসেন, আমার বুকের ভেতরেই যে সব তীর্থ। মানে এই কথার মধ্যে দিয়ে যদি তোমরা শোনো এবং ভাবটাকে যদি বোঝার চেষ্টা করো, তোমাদের গায়ে কাঁটা দিয়ে দেবে যে বহুরূপী নামক এই গল্পের মধ্যে দিয়ে লেখক আমাদেরকে কোন জগতের মধ্যে নিয়ে যাচ্ছে। এইটাই হচ্ছে শিক্ষা। বলছে আপনার তীর্থ ভ্রমণের জন্য এই টাকা আমি দিলাম। তখন বিরাগী কি বলছেন? হাসছেন, মানে তুচ্ছ মনে করছেন ওই টাকাটাকে, তুচ্ছ মনে করে সেই হাসি ফুটে উঠছে মুখেতে। আমার বুকের ভেতরেই যে সব তীর্থ, মানে তিনি তার বুকের মাঝে, হৃদয়ের মাঝে সেই ঈশ্বরকে তিনি বেঁধে রেখেছেন, ঈশ্বরকে ধরে রেখেছেন। সেই ঈশ্বর যার পাওয়া হয়ে গেছে তার মধ্যেই সমস্ত তীর্থ। আবার কি তীর্থের জন্য তিনি টাকা নেবেন? ভ্রমণ করে দেখবার তো কোনো দরকার হয় না, তার মধ্যেই সমস্ত যদি তীর্থ আছে, তিনি আর কি ভ্রমণ করবেন? জগদীশ, আমার অনুরোধ বিরাগীজি। বিরাগী বলেন, আমি যেমন অনায়াসে ধুলো মারিয়ে চলে যেতে পারি, তেমনই অনায়াসে সোনাও মারিয়ে চলে যেতে পারি। যেমন ধুলো মারিয়ে চলে যেতে পারে, সেই সোনাকেও মারিয়ে চলে যেতে পারে। তার কাছে সোনারও কোনো মূল্য নেই, ধুলোরই সমান। বলতে বলতে সিঁড়ি থেকে নেমে গেলেন বিরাগী। 101 টাকার থলিটা সিঁড়ির উপরেই পড়ে রইল। সেদিকে ভুলেও একবার তাকালেন না বিরাগী। মানে গল্পের এই যে মুহূর্তটা সব থেকে সুন্দর একটা মুহূর্ত। কি করছেন হরিদা? কি হলো? কই? আজ যে বলেছিলেন জবর খেলা দেখাবেন, মানে ওই পর্বটা শেষ হয়ে গিয়ে যখন 3 নম্বর পর্বে আসছে তখন যে কি করছেন হরিদা, কি হলো? মানে তখন এরা হরিদার বাড়িতে চলেছে, ভবতোষ আর ওই যে ছিল। কি করছেন হরিদা? কই? আজ যে বলেছিলেন জবর খেলা দেখাবেন, সে কথা কি ভুলেই গেলেন? আজকের সন্ধ্যাটা ঘরে বসেই কাটিয়ে দিলেন কেন? বলতে বলতে আমরা সবাই হরিদার ঘরের ভিতরে ঢুকলাম। মানে ওইটা বলতে বলতেই ঘরের ভিতরে ঢুকছে। হরিদা উনানের আগুন তখন বেশ গনগন হয়ে জ্বলছে। উনানের উপর হাঁড়িতে চাল ফুটছে আর একটা বিড়ি ধরিয়ে নিয়ে হরিদা চুপ করে বসে আছেন। আমাদের দেখতে পেয়েই লজ্জিতভাবে হাসলেন। কি আশ্চর্য! চমকে উঠে ভবতোষ, কি আশ্চর্য! চমকে উঠে ভবতোষ। হরিদা, আপনি তাহলে সত্যিই বের হয়েছিলেন? আপনিই বিরাগী? হরিদা হাসেন, হ্যাঁ রে ভাই, ওই তো সেই সাদা উত্তরীয়টা পড়ে আছে মাদুরের উপর, আর সেই ঝোলাটা, আর সেই গীতা। অনাদি বলে, এটা কি কাণ্ড করলেন হরিদা? জগদীশবাবু তো অত টাকা সাধলেন, অত টাকা মানে দিতে চেয়েছিলেন, সাধলেন মানে সাদাসাদি করলেন, মানে যে দিতে চেয়েছিলেন, অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন। হরিদা, কি করব বল, ইচ্ছেই হলো না। শত হোক ভবতোষ, কি? ভবতোষ বলছে কি? যখন হরিদা বলছে শত হোক, ভবতোষ বলছে কি? হরিদা, শত হোক একজন বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা ফাঁকা কি করে স্পর্শ করি বল? তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। তাহলে সেই যে বিরাগী ভাবটা হরিদা তার নিজের মধ্যে এমনভাবে তিনি নিয়ে এসেছিলেন, সেই চরিত্রটা এতটাই তিনি সফল হয়েছিলেন যে তার টাকাটা নেওয়াটাও সেই বিরাগীর বিরুদ্ধে চলে যাওয়াটা, এইরকম একটা ভাব তিনি সেখানে নিয়ে এসেছিলেন। সেই জন্যই তো কত সূক্ষ্মভাবে ওই অভিনয়টা তিনি করতে পেরেছেন। যদি টাকাটা নিতেন, তাহলে মনের মধ্যে যদি লোভ থাকতো, তাহলে সেই কথাগুলো, যে অমূল্য যে বাণীগুলো শুনিয়ে এসেছেন জগদীশবাবুকে, তাহলে সেইগুলো তিনি অকপটে বলতে পারতেন না। তার মাথায় সবসময় ঘুরতো যে জগদীশবাবু কত টাকা আমাকে দেবেন, বা কত টাকা আমি নিয়ে এখান দিয়ে যেতে পারবো বা ঝাঁপতে পারবো। এই মনের মধ্যে যখন কাজ করবে, তখন কিন্তু সেই তার যে চরিত্রটা ফুটিয়ে তোলার ব্যাপারটা কিন্তু আর রিয়েলিটিতে আসবে না, বাস্তবে আর ফুটে উঠবে না।
সেই জন্য তিনি ওইভাবে চলে এসেছিলেন। কি অদ্ভুত কথা বললেন হরিদা। হরিদার এক কথার সঙ্গে তর্ক তর্ক চলে না। তো কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। মানে ভাগ্য তার এমনই যে তাকে সবসময় মাঝে মধ্যে উপোস থাকতেই হবে। সেই ভাগ্য তাকে কোনোদিনও ক্ষমা করবে না যে তুমি কেন টাকাটা নিলে না, অনাদি বলে। কিন্তু আপনি কি জগদীশবাবুর কাছে গিয়ে আর কখনো চেঁচিয়ে হেসে ওঠেন হরিদা? যাবই তো, না গিয়ে উপায় কি? গিয়ে অন্তত বকশিসটা তো, সেটা তো বড় জোর 8 আনা কিংবা 10 আনা। হরিদা বিড়ি মুখে দিয়ে লজ্জিতভাবে হাসলেন। কি আর করা যাবে বল, খাঁটি মানুষ তো নয়। এই বহুরূপীর জীবনের বেশি কি আশা করতে পারে? কি আর করা যাবে বল, খাঁটি মানুষ তো নয়। এই বহুরূপীর জীবনের বেশি কি আশা করা যেতে পারে? গল্পটা এখানেই শেষ হলো। এই গল্পটার মধ্যে যে ছোট ছোট প্রশ্নগুলো আছে তোমরা অবশ্যই সেটা আরেকবার পড়ে নিলে অবশ্যই নিজেরা করতে পারবে, এবং গল্পের তোমরা যদি সারাংশটা বুঝতে পারো তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পরীক্ষায় লিখতেও পারবে। আর যদি কোনো দিন কোনো কিছু প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি শর্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এবং বড় প্রশ্নগুলো নিয়েও আলোচনা করব। আজকের মতো এই ভিডিওটা এখানেই। চলো, থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।